অবশ্যই পাই নাই। ওই সমস্ত ফুলের সংখ্যা প্রকাশ পেয়েছে যে ফুলগুলো সাদা, অর্থাৎ ফুলের যে একটা সংখ্যা, ফুলের যে ব্যাক্তার্থ, তার অংশ তো প্রকাশ পেয়েছে, কিছু প্রকাশ পেয়েছে, আংশিক প্রকাশ পেয়েছে। কাজেই এটা বিশেষ যুক্তিবাক্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার আই যুক্তিবাক্য, আর এটা হচ্ছে আমার এ যুক্তিবাক্য। আমরা এগুলো জানবো পরে। তাহলে সার্বিক যুক্তিবাক্য হচ্ছে তাই যে যুক্তিবাক্য উদ্দেশ্যপদ সমস্ত ব্যাক্তার্থ প্রকাশ করে, সমস্ত সংখ্যা প্রকাশ করে কথা বলে, সেটাকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। আর বিশেষ যুক্তিবাক্য হচ্ছে সেই বাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ আংশিক ব্যাখ্যার্থ প্রকাশ করে, সমস্ত ব্যাখ্যার্থ প্রকাশ করে না। সেই যুক্তিবাক্যগুলোকে আমরা কি বলি? সেই যুক্তিবাক্যগুলোকে আমরা বিশেষ যুক্তিবাক্য বলি। আমি তোমাদের শেখানোর জন্য একটি কথা বলি যে সার্বিক যুক্তিবাক্য আসলে কোনগুলো আর বিশেষ যুক্তিবাক্য কোনগুলো, এটা বোঝার জন্য ওয়াল সাম, যে বাক্যগুলোর সামনে ওয়ালের বাংলা মিনিং কি? সব, প্রত্যেক, কোনো, সকল ইত্যাদি এই শব্দগুলো যদি থাকে তাহলে ডেফিনেটলি সেই বাক্যটাকে কি বলবা? সার্বিক বাক্য বলবা। আর সামের বাংলা মিনিংগুলো কি, বাংলা অর্থগুলো কি? কিছু, কিছু কিছু, কোনো কোনো, কতিপয়, এগুলো যদি থাকে তাহলে সেটাকে কি বলবা? বিশেষ যুক্তিবাক্য। সেগুলোকে বিশেষ যুক্তিবাক্য বলবা। তাহলে আমরা জানলাম যে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সেটা সদর্থক এবং নয়ার্থক যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সেটা হচ্ছে কি? পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সেটা হচ্ছে কি? সার্বিক এবং বিশেষ যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে যুক্তিবাক্য দুই রকম, সেটা হচ্ছে সার্বিক এবং বিশেষ যুক্তিবাক্য। এবারে আসো আমরা শিখব যৌথ গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য। আমরা শিখব যৌথ গুণ ও পরিমাণ অনুসারে। আসলে ব্যাপারটা কি? এই যে আমি গুণ লিখলাম, গুণ ও পরিমাণ লিখলাম, পরিমাণ, তাহলে এটা ও মানে কি? যৌথ। ও মানে যৌথ। এই কারণে একসাথে লিখলে কি লিখতে হচ্ছে? যে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য। এটা কিছুই না, শেখানো হয়ে গেছে তোমাদের। সেটা গুণ অনুসারে আমি শিখিয়েছি কত রকম? দুই রকম। কি কি? সদর্থক, নয়ার্থক, তোমরা জানো এবং আমি বুঝিয়েছি। পরিমাণ অনুসারেও তোমাদের শিখিয়েছি কত রকম? দুই রকম, সার্বিক, বিশেষ। এবার কোনো কিছুই না, সার্বিকের সাথে একবার সদর্থক লাগাইবা, সার্বিকের সাথে একবার নয়ার্থক লাগাইবা, বিশেষের সাথে সদর্থক, বিশেষের সাথে নয়ার্থক। তাহলে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত রকম? যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য চার রকম। দেখো, চার রকম। এক রকম হচ্ছে সার্বিক, সদর্থক যুক্তিবাক্য। দুই নাম্বার হচ্ছে, এই আমি ডট দিয়ে লিখলাম, সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। তিন নাম্বার কি? সার্বিকের কাজ কিন্তু শেষ। সার্বিকের সাথে, দেখো বোর্ডে তাকাও, সার্বিকের সাথে একবার সদর্থক লাগাইছো, সার্বিকের সাথে একবার নয়ার্থক লাগাইছো। এবার কি করবা? বাকি আছে কে? বিশেষ। তাহলে বিশেষের সাথে একবার সদর্থক লাগাও, সদর্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আর একটা কি? সর্বশেষ কি? এই যে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য। কোনো ঝামেলার কিছু নেই। সার্বিকের সাথে সদর্থক লাগাইছো, সার্বিকের সাথে নয়ার্থক লাগাইছো, বিশেষের সাথে সদর্থক লাগাইছো, বিশেষের সাথে নয়ার্থক লাগাইছো। এই মিললে তোমার কি হয়েছে? যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের প্রকারভেদ হয়েছে। কত রকম হয়েছে? এই হলো 1 নাম্বার, এই হলো 2 নাম্বার, এই হলো 3 নাম্বার, এই হলো 4 নাম্বার। তাহলে যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য কত রকম? 4 রকম। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য 4 রকম। সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। এখন এইগুলোর একটি করে কি রয়েছে? এইগুলোর একটি করে, এগুলো হচ্ছে পুরো নাম, এগুলোর একটি করে নিকনেম রয়েছে, ডাক নাম রয়েছে। সেটা কি? সার্বিক সদর্থকের ডাক নাম হচ্ছে এ, সার্বিক নয়ার্থকের ডাক নাম হচ্ছে ই, বিশেষ সদর্থকের ডাক নাম হচ্ছে আই, আর বিশেষ নয়ার্থকের ডাক নাম হচ্ছে ও যুক্তিবাক্য। বিশেষ নয়ার্থকের
ডাকনাম হচ্ছে ও বাক্য। তাহলে আমরা লজিকের যারা স্টুডেন্ট, লজিক নিয়ে যারা কথা বলি তারা জানি এই সার্বিক বিশেষ এগুলো না বলে আমরা কি বলি, এ ই আই ও। যুক্তিবিদ্যায় এই 4 রকম যুক্তি বাক্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন হয়, সবসময়ই প্রয়োজন হয়। তাহলে যৌথ গুণ পরিমাণ অনুসারে যুক্তি বাক্য হচ্ছে 4 রকম। একটি হচ্ছে এ ই আই ও। ওকে, এবারে আমরা আসবো পদের ব্যাপ্যতায় আসবো। দেখো এটা দেখে নাও, যৌথ গুণ ও পরিমাণ অনুসারে 4 রকম: সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক, অর্থাৎ এ ই আই ও। আসো এবারে আমরা যাব পদের ব্যাপ্যতায় যাব। পদের ব্যাপ্যতা না জানলে আমরা আবর্তন কিছুতেই করতে পারবো না। যাব কোথায়? পদের ব্যাপ্যতা। ব্যাপ্যতা কোন রাইটার লিখেছে ব্যাপ্যতা, একই কথা, যেটা ব্যাপ্যতা একই কথা। আমরা জানি ব্যাপ্যতার নিয়ম হচ্ছে 2টি। আমি শর্টলি বলছি, ব্যাপ্যতার নিয়ম হচ্ছে 2টি। কেবলমাত্র সার্বিক যুক্তি বাক্যগুলো কয়টি নিয়ম? 2টি নিয়ম। একটা হচ্ছে কেবলমাত্র সার্বিক যুক্তি বাক্য তার উদ্দেশ্য পদকে ব্যক্ত করে। উদ্দেশ্য পদকে ব্যপ্য করে। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, কেবলমাত্র নয়ার্থক যুক্তি বাক্য। নয়ার্থক যুক্তি বাক্য তার কোন পদ? এবার উল্টে গেল, বিধেয় পদ। বিধেয় পদকে ব্যাপ্য করে। 2টা নিয়ম। মোট কথা এটা মনে রাখো, বাক্যটা যদি সার্বিক হয় তাহলে তার একবার চোখ বন্ধ করে বলবা যে স্যার বাক্যটা সার্বিক, এই কারণে তার উদ্দেশ্য পদ ব্যপ্ত। আর বাক্যটা নয়ার্থক, কাজেই তার বিধেয় পদ ব্যপ্ত। ওকে, তাহলে ব্যপ্ততার নিয়ম 2টি। একটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য যদি হয়, যে কোনো বাক্য যদি সার্বিক হয় তাহলে তার কোন পদ? উদ্দেশ্য পদ। সার্বিক হইলেই উদ্দেশ্য পদ, আর নয়ার্থক হইলেই বিধেয় পদ। এর বাইরে আর যা আছে সব অব্যাপ্ত পদ। তাহলে ব্যাপ্ততার নিয়ম আমি শেষ করলাম। এবারে আসো আমরা যাব আমরা মূল আমাদের যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আবর্তন। মূল বিষয়ে আমরা যাব, আবর্তনে যাব। এই যৌথ গুণ ও পরিমাণ অনুসার এটা শেখানো হলো, ব্যাপ্ততার নিয়ম শেখানো হলো। এবারে আমরা যাব আবর্তনে। হ্যাঁ, আবর্তন সেটা কি? আবর্তন ইংরেজিতে কি বলি? কনভার্সন। আবর্তন। প্রথমে আমরা জানি আবর্তন কাকে বলে, তোমরা জানো, তারপরে আমি বলছি। সরি, আসলে আমি যেখানে ক্লাস নিচ্ছি প্রচন্ড গরম, ঘেমেও যাচ্ছি। আবর্তন কাকে বলে? হ্যাঁ, কোনো প্রদত্ত বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থানকে ন্যায়সঙ্গতভাবে বা বিধিসঙ্গতভাবে বা নিয়ম সংহতভাবে যদি পরিবর্তন করে সিদ্ধান্ত আনায়ন করা হয়, তাহলে তাকে বলা হচ্ছে আবর্তন। কি? ন্যায়সঙ্গতভাবে বা বিধিসঙ্গতভাবে উদ্দেশ্য বিধেয় স্থানকে পরিবর্তন করলে যেটা হয়, যে সিদ্ধান্ত পাওয়া যায়, তাকে বলা হচ্ছে আবর্তন। আবর্তন কত রকম? আবর্তন হচ্ছে 2 রকম। আবর্তন কত রকম? 2 রকম। একটি হচ্ছে সরল আবর্তন, একটি হচ্ছে অসরল আবর্তন। দেখো আমি লিখেছি আবর্তন 2 রকম, একটি হচ্ছে সরল আবর্তন, একটি হচ্ছে অসরল আবর্তন। দ্রুত জেনে নাও সরল আবর্তন কাকে বলে, অসরল আবর্তন কাকে বলে। যে আবর্তনের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, এটা কিন্তু তোমরা জানো যে অনুমানের মধ্যে 2 ধরনের বাক্য আছে, একটা আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। কিন্তু আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কিন্তু বলা হয় না। বললে যে ভুল হবে তা না, অনেক রাইটার লিখেছে, কিন্তু তোমরা বলবা আশ্রয় বাক্যকে বলবা কি? আবর্তনীয়। আর সিদ্ধান্তকে বলবা আবর্তিত। আবর্তনীয় এবং আবর্তিতের পরিমাণ যদি একই থাকে,
তাহলে সেটাকে আমরা বলবো কি সরল আবর্তন, আর যদি পরিমাণ ভিন্ন হয় সেটাকে বলবো আমরা অসরল আবর্তন। হ্যাঁ, আমরা পরে দেখবো যে সরল আবর্তন কোনগুলো, অসরল আবর্তন কোনগুলো। হ্যাঁ, আমরা আবর্তন করার আগে তো আমাদের নিয়ম জানতে হবে, তাছাড়া আমরা আবর্তন করতে পারবো না। তাহলে আবর্তন কাকে বলে? বলে উদ্দেশ্য বিধেয় স্থানকে ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে যদি সিদ্ধান্ত আনয়ন করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে আবর্তন। আবর্তন দুরকম, সরল আবর্তন, অসরল আবর্তন। আমি এ পর্যন্ত বললাম, এরপরে আমাকে আবর্তনের নিয়মে যেতে হবে, নইলে সরল আবর্তন অসরল আবর্তন তোমরা বুঝতে পারবে না। এবারে আমি যাচ্ছি আবর্তনের নিয়মে। আবর্তনের নিয়মে যাব আমি। এই আবর্তনের নিয়ম, আবর্তনের নিয়ম দেখো, আমি বলি একটা বাক্যে শেষ করেছিলাম ক্লাসে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আবর্তনের নিয়ম পড়াইতে গিয়ে আমি বলেছিলাম যে উদ্দেশ্যকে বিধেয় করো, বিধেয়কে উদ্দেশ্য করো, গুণ যা তাই রাখো, কোনো অব্যাপ্ত পদকে ব্যপ্ত করো না। আমি আবারও বলছি, উদ্দেশ্যকে বিধেয় করো, বিধেয়কে উদ্দেশ্য করো, গুণ যা তাই রাখো, এবং অব্যাপ্ত পদকে, কোনো অব্যাপ্ত পদকে ব্যপ্ত করো না। এটাকে যদি আমরা খাতায় লিখি, এক্সামে লিখি, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে যে আবর্তনীয়ের উদ্দেশ্য পদকে আবর্তিতে বিধেয় করব, বিধেয় পদ করব। দ্বিতীয় নম্বর নিয়ম, আবর্তনীয়ের বিধেয় পদকে আবর্তিতের উদ্দেশ্য পদ করব। অনেকটা ভয়েস চেঞ্জের মতো, আমি বলেছি অনেকটা ভয়েস চেঞ্জের মতো, সাবজেক্টে অবজেক্ট করা, অবজেক্টে সাবজেক্টের ভয়েস চেঞ্জের মতো। 3 নম্বর নিয়ম হলো যে গুণ যা তাই থাকবে। গুণ অর্থাৎ আমি যদি এইভাবে লিখি, আবর্তনীয়ের গুণ যা আবর্তিতে তাই থাকবে, তাহলে আবর্তনীয়ের গুণ যা তাই থাকবে, অর্থাৎ সদর্থক হইলে, এই যে সদর্থক হইলে সদর্থক হইলে সদর্থক, আর নয়ার্থক হইলে নয়ার্থক। অর্থাৎ যা থাকবে তাই, হাঁ থাকলে হাঁ, না থাকলে না। 4র্থ নাম্বার নিয়ম হচ্ছে আবর্তনীয়ের কোনো অব্যাপ্ত পদকে আবর্তিতে আমরা কি করব না, আবর্তিতে ব্যপ্ত করব না। এই হচ্ছে 4টি নিয়ম। এই 4টি নিয়ম মেনে চললে, এই 4টি নিয়ম যদি আমরা মানি, তাহলে আবর্তন করা কোনোই ব্যাপার না। আমি আবার বলছি, আবর্তনীয়ের উদ্দেশ্যকে আবর্তিতের বিধেয় করব, আবর্তনীয়ের বিধেয় পদকে আবর্তিতের উদ্দেশ্য করব, আবর্তনের গুণ যা তাই রাখবো আমরা, তাই থাকবে। অর্থাৎ সদর্থক হইলে সদর্থক, নয়ার্থক হইলে, এই যে সদর্থক হইলে সদর্থক, নয়ার্থক হইলে নয়ার্থক। আর আবর্তনীয়ের কোনো অব্যাপ্ত পদকে আবর্তিতে ব্যপ্ত করব না। আসো এই 4টি নিয়ম মেনে চলে আমরা কি করি, আমরা AEIO এবং AEIO যুক্তিবাক্যের আবর্তন করি, তাই আমাদের ক্লাসটা পরিপূর্ণতা পেয়ে যাবে। আসো আমরা প্রথমে এই বাক্যের আবর্তন করব। এই বাক্যের আবর্তন, এই বাক্য কি? একটা বাক্য বলো, এই বাক্য বলো। আমি যদি লিখি যে সকল মানুষ হয় মরণশীল প্রাণী, সকল মানুষ হয় মরণশীল প্রাণী,
এটাকে যদি আমরা ওই 4টা নিয়ম মেনে চলি, যদি আবর্তন করি, তাহলে কি করতে হয়? উদ্দেশ্যকে বিধেয় করার কথা কিন্তু প্রথম নিয়ম। তাহলে উদ্দেশ্য কোনটা আছে? উদ্দেশ্য আছে আমার এইটা, বিধেয় আছে কোনটা? এইটা। সংযোজকের আগে এইটা, সংযোজকের পরে এটা। তাহলে উদ্দেশ্যকে আমি বিধেয়ের জায়গায় নিয়ে আসি, আমি মানুষ লিখি এখানে। আর বিধেয় পদ কি আছে? মরণশীল আছে, সেটাকে উদ্দেশ্যের পদে নিয়ে আসি, উদ্দেশ্যের জায়গায় নিয়ে আসি। মরণশীল প্রাণী। এরপরে কি নিয়ম? তাহলে উদ্দেশ্যকে বিধেয় করেছি, বিধেয়কে উদ্দেশ্য করেছি, এবার কি? সংযোজক যা তাই রাখবো, অর্থাৎ গুণ যা তাই রাখবো। আমি হয় আছে, হয়ই রেখেছি। এরপরে সর্বশেষ নিয়ম হচ্ছে কি? কোনো অব্যাপ্ত পদকে ব্যপ্ত করা যাবে না। তো দেখো এই যে মরণশীল, এটা অব্যাপ্ত পদ। অব্যাপ্ত পদ কেন? কারণ তার সামনে হয় আছে। যদি নয় থাকতো তাহলে বিধেয় পদটা ব্যপ্ত হতো, কিন্তু এখানে কি আছে? হয় আছে। তোমরা জানো কোনো বিধেয় পদের সামনে যদি হয় থাকে তাহলে সেই বিধেয় পদটা অবশ্যই অব্যাপ্ত পদ। তাহলে সেটা এখানে আমরা দেখতেছি এই বিধেয় পদের সামনে হয় আছে, এটা অব্যাপ্ত পদ। এই অব্যাপ্ত পদকে আমাকে অব্যাপ্তই রাখতে হবে, কখনোই ব্যপ্ত করা যাবে না। তো অব্যাপ্তকে যদি আমি অব্যাপ্ত করি তাহলে এখানে কি কথা লিখতে হবে? কিছু লিখতে হবে। তাহলে কি হলো? কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। এটা কোন বাক্য হলো? এটা আই বাক্য হয়ে গেল, এটা আই বাক্য হয়ে গেল। তাহলে দেখো সকল মানুষ হয় মরণশীল, এই এ বাক্যকে আমরা আবর্তন করার প্রেক্ষিতে আমরা কোন বাক্য পেলাম? আই বাক্য পেলাম। কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। তাহলে এখানে আমরা এটা লিখবো আবর্তনীয়। আর এখানে কি লিখবো? আবর্তিত হলো। এটা আমার আশ্রয় বাক্য, এটা আমার সিদ্ধান্ত। অতএব চিহ্নযুক্ত বাক্যটাকে আমি আগেই বলেছি সিদ্ধান্ত, কিন্তু আবর্তনের ক্ষেত্রে সেই সিদ্ধান্তটাকে আমরা কি বলবো? আবর্তিত বলবো। আর আশ্রয় বাক্যটাকে বলবো আবর্তনীয়। তাহলে এই বাক্যের আবর্তন কিন্তু করা শেষ হয়ে গেল। এই বাক্যের আবর্তন করলে আমরা কি পাচ্ছি? আই বাক্য পাচ্ছি। এবারে বলো এখানে যা ঘটলো সেটা কি সরল আবর্তন না অসরল আবর্তন? এটা কিন্তু সরল আবর্তন নয়, এটা অসরল আবর্তন। কারণ আমি বলেছিলাম কি, যদি পরিমাণ, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ যদি আলাদা হয়, ভিন্ন হয়, এক না হয়, তাহলে সেটা অসরল আবর্তন। দেখো এখানে আছে সকল, অর্থাৎ সার্বিক বাক্য, আর এখানে আছে কিছু, এটা বিশেষ যুক্তি বাক্য। কিছু বিশেষ, তাহলে একটা সার্বিক বাক্য আর একটা বিশেষ বাক্য, পরিমাণ কি এক হলো? এক হলো না। এই কারণে এটা কি বাক্য, এটা কি হয়েছে? কি আবর্তন হয়েছে? এটা কিন্তু আমার অসরল। এটা কিন্তু আমার কি হয়েছে? এটা আমার অসরল হয়েছে। অসরল, এই যে অসরল আবর্তন হয়েছে। অসরল আবর্তন, এটা আমার অসরল আবর্তন হয়েছে। আসো এবার আমরা ই বাক্য করি, ই বাক্য আবর্তন করি। ই বাক্যের আবর্তন কি লিখবো? তোমরা জানো ই বাক্য স্টার্ট করতে হয় কোনো দিয়ে। ই বাক্য স্টার্ট করতে হয় কোনো। এই কোনো কিন্তু সার্বিক বাক্যেরই প্রতীক। অলের মিনিং। তাহলে কোনো, আমি যদি লিখি এরকম, কোনো মানুষ নয় দেবতা, কোনো মানুষ নয় দেবতা। তো এটাকে আবর্তন করো, নিয়ম মেনে আবর্তন করো। উদ্দেশ্যকে বিধেয় করো। এই যে উদ্দেশ্য আছে আমার মানুষ, এই যে উদ্দেশ্য আমার মানুষ, সেটাকে আমি বিধেয় স্থানে নিলাম। আর বিধেয় আছে দেবতা, সেটাকে আমি উদ্দেশ্যর জায়গায় নিলাম। সংযোজক যা তাই আছে, সেটা কি আছে? নয় আছে, আমি নয় নিলাম। দেখো সংযোজক যা তাই আমি নিলাম। এবং কোনো অব্যাপ্ত পদকে আমার ব্যপ্ত করা যাবে না। এখানে ই বাক্যের মধ্যে কোনো অব্যাপ্ত পদ নেই। ই বাক্যের উদ্দেশ্য পদব্যাপ্ত, বিধেয় পদব্যাপ্ত। কাজে তুমি এখানে নিঃসন্দেহে কোনো কথাটা লিখতে পারো। এটা কোন বাক্য হলো? তাহলে কোনো দেবতা নয় মানুষ, এটা কোন বাক্য হলো? এটাও সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, অর্থাৎ ই বাক্য হয়েছে। এটাও সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য হয়েছে। কাজে ই বাক্যকে আবর্তন করলে আমরা কোন বাক্য পেলাম? ই বাক্যকে আবর্তন করে আমরা ই বাক্যই পেলাম। বলো এটা সরল আবর্তন হলো না অসরল আবর্তন হলো? এটা সরল আবর্তন হলো না অসরল আবর্তন হলো? এটা সরল আবর্তন হলো। কেন? কারণ এটাও সার্বিক, এটাও সার্বিক, এটাও ই বাক্য, এটাও ই বাক্য, একই হয়েছে, পরিমাণের দিক থেকে একই হয়েছে। কাজে এটা কি হয়েছে? এটা সরল আবর্তন হয়েছে। এটা সরল আবর্তন, এটা সরল আবর্তন এটা সরল আবর্তন হয়েছে। তাহলে আমরা জানলাম যে ই বাক্যকে আবর্তন করলে ই বাক্যই পাওয়া যায়, যেটা সরল আবর্তন। এরপরে আসো আমরা লিখব আই যুক্তি বাক্য। এরপরে আমরা লিখব আই যুক্তি বাক্য, আই এবং ও যুক্তি বাক্য। একটি আই যুক্তি বাক্যের উদাহরণ বলো তো দেখি।
যেমন আই যুক্তি বাক্যের পুরো নাম কি? বিশেষ সদর্থক যুক্তি বাক্য। বিশেষ সদর্থক যুক্তি বাক্য, বিশেষ মানেই কি? সাম দিয়ে লিখতে হবে, অর্থাৎ কিছু 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 কতিপয় কোনো কোনো ইত্যাদি লিখতে হবে। আমি লিখলাম কি? কিছু ফুল হয়